আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমাদের সহ আলোচক রাশেদ হায়দার ভাই এবং আপনার যারা দর্শক রয়েছেন তাদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। আমি দোয়া করতেছি বাংলাদেশ সরিয়ে আইন চালু হোক, কারণ প্রথমে মরবো মৌলবীরা, যদি সত্যি সরিয়ে আইন চালু, প্রথমে মৌলবীরা পালে 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 মারা যাবে। আমি তো দোয়া করতেছি এখন, আগে সরিয়ে আইন বিরোধী আমি দোয়া করতেছি করেন সরিয়ে আইন চালু করেন। প্রথমে তো বলৎকারী মৌলবীদের আর কি মসজিদের সামনে মাদ্রাসার সামনে পুইতে ওদের পাথর মেরে মারতে হবে, প্রথম কাজ। আবার আমি যতদূর জানি যে ইসলামী আইনের সমকামী যারা, তাদের নাকি আগুনে পুড়ে মারতে বলে। তাহলে মোটামুটি দুযোগে যাওয়ার আগে বাংলাদেশের সকল মসজিদ এবং মাদ্রাসার মৌলবীরা প্রতি সপ্তাহে দুযোগে যাওয়া শুরু করবে পৃথিবীতে থাকতেই। আমি তো চাইতেছি এখন সরিয়ে হোক। এই যে বাংলাদেশে না সরিয়ে আইন হবে, হওয়া উচিত, একটু শিক্ষা দরকার আছে। যেমন এই যে আওয়ামী লীগ সরকার না থাকলে কি হয় এবার একটু বুঝছে বাংলাদেশের জন্য, একটু সরিয়ে আনিক, তারা বুঝুক কেমন লাগে। এই যে যে দামি বন্দুক নিয়ে তারা দাঁড়িয়ে আছে, মেসেজটা কি গেল পৃথিবীতে? অর্থাৎ ইসরায়েলের যে দক্ষিণ এশিয়া বিষয়ক রাষ্ট্রদূত যে মেসেজটা দিয়েছেন যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, এটাই তারা সাক্ষী দিয়ে দিল। অর্থাৎ সাক্ষীও সবল, ঘটনাও সত্যি, এটা প্রমাণ করে দিল। মানে সারা পৃথিবীর মানুষ চিন্তা করে কিভাবে নিজেদের নেগেটিভ বিষয়গুলো আমরা ঢেকে রাখবো। বাংলাদেশই একমাত্র দেশ যেখানে তাদের নেগেটিভ গুলো পৃথিবীর সামনে তুলে ধরার জন্য মরিয়া হয়ে থাকে। এই যে কালামার পতাকা নামে ফাত্রামি, তো টোটালি ফাত্রামি। এরা আসলে জানে যে এই পতাকাটা সামনে আনলে মানুষ কোনো কথা বলবে না। সাধারণ দৃষ্টিতে কালামার পতাকার সমস্যা কি, কিন্তু এটা যে কি কি সমস্যা বয়ে আনবে এটা তো আর কয়েকদিন পরে বুঝবে। আর বেশি দিন নাই। সমস্যা হলো যে এরা তো নির্বোধ, আপনি তাদের বুঝাইতে পারবেন না। এরা যখন পালে পালে মরবে তখন বলবে ভাগ্য আছে তাই করছে। কিন্তু আমরা যারা বুঝি তারা তো বুঝলাম যে এটা তো এইভাবে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ একটা মানুষ উপর থেকে ছাদে, আমরা দেখতেছি একটা লোককে ছাদ থেকে নিয়ে ফেলে দিচ্ছে, আমরা দেখতেছি, কিন্তু ও ভাবতেছে ওটার ভাগ্য। এই নির্বোধ তো আপনি বুঝাইতে পারবেন না। এই যে পাকিস্তান আজকে প্রত্যেক শুক্রবার হলে নিজেরাই নিজেদের মসজিদ নিজেরা উড়াই দেয়। আফগানিস্তানের তো আলাপই নেই। ওই যে একটা দর্শক আপনার এখানে কমেন্টস করেছে, ওটাই সত্যি হতে চলেছে। আমরা পাকিস্তান হয়ে গেছি, এখন আফগানিস্তান হবো। ফলাফল তো এটাই হবে। আপনি যদি পাকিস্তান হন, আফগানিস্তান হন, ফল কি হবে? মান্দার গাছে তো আর আপনি আপেল পাবেন না, মান্দার গাছে তো আর আঙ্গুর কমলা পাবেন না। মান্দার গাছে কাটা, আর পাতাটাও কাটালা পাবেন। মান্দার গাছ তো চিনে নাম করলে কাটালা পাতা, খোঁজা খোঁজা কাটা হয়, তার বডিতে কাটা, পাতায় কাটা। তো সেই কাটা আপনি বলতেছেন। তো পাকিস্তান, এটা আমাদের দেশের মানুষ এত বড় নির্বোধ যে আজকে যদি মির্জা গালিব বেঁচে থাকতো তাহলে তিনি কবিতা লিখতেন উল্টা করে, চুতিয়া का कोई कमी नहीं है गालिब, एक ढूंढो तो बांग्लादेश में लाखों मिलेगा। এটা বলতো। এখন বলছিল না যে চুতিয়া का कोई कमी नहीं है गालिब, एक ढूंढो तो হাজার মিলেগা। কিন্তু আজকে তিনি ওইটা হাজার মিলেগার জায়গায় বলতেন যে ইয়ে লাখো মিলেগা, করোড়ো মিলেগা। বাংলাদেশের নামটা বলতো আজকে যদি পয়সা থাকতো। কারণ আপনি দেখেন আমাদের চোখের সামনে দৃষ্টান্ত পাকিস্তানের কি পরিণতি হয়েছে, আমাদের চোখের সামনে দৃষ্টান্ত আফগানিস্তানের সন্তান বিক্রি করে ভাত খাইছে মা বাবা। সে পাকিস্তান আফগানিস্তান হওয়ার জন্য আমরা উদ্গ্রীব। এখন একটা মানুষ, আমি যদি, আমাকে যদি রাশেদ ভাই কালকে লাঠি দিয়ে মারতে আসে আপনি ফিরাইতে পারবেন, কিন্তু আমি যদি আত্মহত্যা করতে যাই আপনি আমাকে ফিরাইতে পারবেন? পারবেন না, রক্ষা করতে পারবেন না। আপনি আমাকে শত্রুর হাত থেকে বাঁচাইতে পারবেন, কিন্তু আমি যদি আত্মহুতি দেই আপনি আমাকে কিভাবে রক্ষা করবেন? আমার কাছে কেন যেন মনে হয় বাংলাদেশটা আত্মহত্যা করতে যাচ্ছে, সুখে খাইতে ভূতে খেলে দিচ্ছে, ভালো লাগতেছে না। আফগানিস্তান দেখেও শিক্ষা পায় না, তুরস্ক দেখেও শিক্ষা পায় না, সিরিয়া দেখেও শিক্ষা পায় না, লেবানন দেখেও শিক্ষা পায় না, গাজা দেখে তো শিক্ষা পাবেই না। কিছু করার নাই, যে মামুনুলের মতো 501 নম্বরকে লম্পট্ট করবো, পরে ওটার আবার উদযাপন করবে। মানে চরি পে চরি ফের বেশি না জরি। আল্লাহ আসলেই বাংলাদেশের মুসলমানদের আকল নিয়ে নিছে। আর একটা মানুষের জাতির সম্প্রদায়ের জন্য আকল না থাকে তখন ধ্বংস অনিবার্য। আমাদের অবস্থা তাই। মাসুদ ভাই, এই ছবিগুলো আমি দিছি, এর সাথে আরো অনেকগুলো ভিডিও আছে যেখানে বাংলাদেশের প্রিন্টিং হচ্ছে, এই পতাকা, কালো পতাকা, সাদা পতাকা, প্যাকেজিং হচ্ছে, পাঠানো হচ্ছে। এই ধরনের অনেকগুলো ভিডিও আছে, আমার ফেসবুকে গেলে পাবেন। সময়ের কারণে আপনি আগে বললে হয়তো আপনাকে পাঠাই দিলে আপনি দেখাইতে পারতেন দর্শকদেরকে। এছাড়া যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে বিশাল কলমে লেখা পতাকা, এবং আপনার মুফতি হান্নান ওয়ার্ল্ড কাপ শুরু হওয়া যেদিন হবে তার আগের দিন ঘোষণা দিয়েছিল, ওনার ফেসবুক পেজে গেলে এটা পাবে, যে বাংলাদেশের যত জায়গায় ব্রাজিল বা আর্জেন্টিনার পতাকা ঝুলবে সব জায়গায় তোমরা কলমার পতাকা লাগাই। এরপরে শুরু হয়েছে কিন্তু এই ঘটনার পরই যে আপনার ইসরায়েলি রাষ্ট্রদূতের এই কথা। এখন ইসরায়েলি রাষ্ট্রদূত ওরা দেখে মোসাদ, ওরা খবর রাখে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব। এই মুফতি ইজার বা এরা কি করতে চায়, এদের সাথে কার কার সম্পর্কে সব জানে, এরা সবই জানে। এই খবরগুলা আসছে। এখন আপনার আস্তে আস্তে ফেসবুকে দেখতেছেন আজকে যেমন আরো 3টা গ্রামের স্কুলেই অলরেডি কালেমা লেখা পতাকা। এখন আমার যা মনে হচ্ছে কি জানেন, এই পতাকা মনে হয় ঝুললে আমরা সব ডিরেক্ট বেহেস্তে যাবো, এরকমই মনে হয়। আপনি একটু আগে একটা কমেন্টস লেখছে এক ভাই, আমি পড়তেছিলাম, ফরিদ ভাই কথা বলতেছিলেন,
উনি লিখলেন যে আজকে স্পেন থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে, আর তোমরা মানে ফরিদ ভাই, আমি বা আপনি, আমরা এখনো ইসরায়েলের কথাই লাফাই। আমি ওই ভাইরে বলতে চাই, ইউরোপের সবচেয়ে দুর্বল দরিদ্রতম দেশ হচ্ছে স্পেন। হ্যাঁ, সবচেয়ে দুর্বল। কি করলো আর না করলো এটা দিয়া ইসরায়েলের কিছু যায় না। আর সেনজেন কান্ট্রিতে সব দেশে না, যে কোনো একটা দেশে থাকলেই হয়, কারণ ভিসা তো একটা নিবে। কোন ইউরোপিয়ান ইসরায়েল যেতে ভিসা লাগে না, কোন ইসরায়েলির ইউরোপ আসতে ভিসা লাগে না। সোজা কথা হয়েছে এইটা, একদম সোজা কথা। সুতরাং ওইটা নিয়ে আপনারা এত টেনশন হেন না যে বাইর করে দিছে। যদি কোন কূটনীতিক সম্পর্ক ছিন্ন করছে ফ্রান্স, জার্মান, ইটালি, তাইলে লাফাই ভাই। তাতেও ইসরায়েলের কিছু যায় আসে না, বরং ইসরায়েলের সাথে ইউরোপের এরা যদি করে তাইলে লাফাই নেই লাগে না। বরং ইসরায়েল যদি সম্পর্ক নষ্ট করে অনেকে দেখি যে এখন ওই যে ইসলামিক জোশ আছে, আপনি যে ছবিগুলো দেখালেন বাংলাদেশে ইসলামিক জোশ, যে মানে কি মুসলিম ন্যাটো করতেছে টার্কি, পাকিস্তান মিল্লা 36টা মুসলিম কান্ট্রি এক হইয়া গেছিল ওই ইসরায়েলের সাথে যুদ্ধ করতে। সেইখানে ইসরায়েল 3 দিনে গোলান হাইট মালভূমি খাইয়া ফেলাইছে, 36টা মুসলমান দেশ গেছে গা। আপনার এই যে ছবিগুলো দেখাচ্ছেন বাচ্চার হাতে, আপনারা যদি চান আমি আমার বাচ্চাদের ডাইকে না, আপনারা জিজ্ঞেস করতে পারেন আজ পর্যন্ত কোনো মার্কেটে গেলে তাদের কখনো আমি বন্দুক, পিস্তল, ছুরি, খেলনা এগুলো কিনে দেই নাই। কারণ এগুলো কিনে দেওয়ার সাথে সাথে আপনার ব্রেইনে একটা কাজ করবে যে এগুলো করতে হবে। তুমি এই বাচ্চাদের হাতে এইসব অস্ত্র দিয়ে, কলমের পতাকা দিয়ে অস্ত্র দিয়ে তুমি কি বুঝাইতে চাইতেছো? আজ থেকে 15 বছর আগে কিন্তু পিস্তল ছিল, এগুলো তো ইহুদিদের তৈরি পিস্তল। এই প্রযুক্তি তো ইহুদিদের। তোমরা তো তীর, ধনুক আর পাথর দিয়ে না সংগ্রাম দেখাইবা, এগুলা কেন? এটা বাংলাদেশকে যে কোন জায়গায় নিয়ে যাইতেছে এই ছবিগুলো, আপনি কি মনে করেন শুধু শোয়েব চৌধুরী বা আমি বা ফরিদ এরা দিছে? পৃথিবীর ম্যাক্সিমাম দেশে অলরেডি পৌঁছে গেছে। আপনি যতজন স্ট্যাটাস দিছে দেখেন, সবাই ওখানে হ্যাশট্যাগ করে দিছে ইউএন, সবাই ওখানে হ্যাশট্যাগ করে দিছে ওয়ার্ল্ড মিডিয়া, ওয়ার্ল্ড নিউজ, জাতিসংঘ থেকে শুরু করে সবগুলোতে হ্যাশট্যাগ আছে। ওরা পাবেই এবং এগুলো পাচ্ছে। আপনি ইসরায়েলি ওই অ্যাম্বাসেডার যা বলছে কোনো ভুল বলে নাই। এটা আমি আপনি এতক্ষণ বুঝতেছি না। ফরিদ ভাই কইতেছে উনি 5 বছর যাবত চিল্লাইতেছে যে বাংলাদেশ ইসলামিক স্টেটের দিকে যাবে। ওই শেখ হাসিনা নামানো হয়েছে এই কাজের জন্য, যে শেখ হাসিনা যতক্ষণ না যাবে এইখানে মৌলবাদীরা মাথা ছাড়া দিয়ে উঠলে এই আমেরিকায় কচু কাটা করবে। কারণ আমেরিকার এই দেশের ভূখণ্ড দরকার, নদী দরকার, কিছু একটা করার দরকার। আপনি 4-5 দিন আগে মানে রাশেদ হায়দার বা ইসরায়েল আমেরিকা তখন এখানে জঙ্গি দমন করতে আসবে, যেমনটা তারা আফগানিস্তানে গেছিল। না 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 না, কে বলছে আপনাকে আফগানিস্তানে গেছে ওরা জঙ্গি দমন করতে? আফগানিস্তানে জঙ্গি দমন করতে যায় না, ওরা জঙ্গি দমন করতে গেছে মিশরে। ব্রাদারহুড উল্টা লটকে মারছে, ব্রাদারহুড আনছে না ওরা, এরপর দমনও করছে ওরা। সেম ঘটনা বাংলাদেশও ঘটাবে, এটা লেখা রাখেন। কপালে বহু দুর্ভাগ্য আছে আমাদের। তালেবান, আল কায়েদা এগুলাও তো সেই আমেরিকাই তো সৃষ্টি করেছিল। ওরাই সৃষ্টি, আমাদের এখানেও তো এমন কিছু সৃষ্টি করবে, তারপর ওদেরকে দমন করতে এসে আমাদেরকে আমাদের এখানে তো সৃষ্টি আমাদের তো কইরা দিছে অলরেডি। 5ই আগস্টে তো ওই খেলাটা দেখাই দিছে। হ্যাঁ, ভালো কথা। 1 মিনিট আমি একটু আমার সেই ভানুর মতো 2 খান কথা আছে। আপনি বলেন আল কায়েদা তালেবান আমেরিকার তৈরি, কিন্তু তালেবানের জন্য খুশিতে তো বাংলাদেশে মিছিল করে। ইহুদি নাসারাদের এরা খুশি হয় কেন? এটা তো বুঝলাম না। মানে যখন তালেবানরা হারে তখন আমেরিকা তৈরি, যখন তালেবান জিতে তখন মুসলমানের ইমানদারদের। মানে এইখানেও কিন্তু 2 খান কথা আছে, বাটপারি আছে। এইটা আমি মাননীয় স্পিকার, আমি এখানে পয়েন্ট অফ অর্ডার একটা লিখে দিলাম, এটা একটু মানে নোটে রাখেন আর কি। মানে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, মিছিল করে না? কি করছে এটা? কি আমেরিকা করাই? 90 দশকে এই ধরনের স্লোগান ছিল বাংলাদেশে, আমি ছিল না? এখনো আছে। এখনো যখন তালেবানদের মাইট দেয় তখন বলে কি, কয়টা তো আমেরিকাই বানাইছে, আমেরিকাই মারে। যেই তালেবানরা জিতে কয় যে দেখো মুসলমান কত ইমানদার, আল্লাহ জিতে দিছে। এটা আমরা কি দেখি নাই? যখন আমেরিকা আফগানিস্তান থেকে চলে গেল বাগরাম ঘাটি ছেড়ে, তখন তো মুসলমানরা এটা উদযাপন করেছে। মুফতি ওই যে মামুনুলের মতো 501 নম্বর উদযাপন করেছে। মুফতি আন্নান, মামুনুল এগুলো সবাই তো উদযাপন করছে। আপনি যদি এখন বলেন যে ওটা আমেরিকা, আল কায়েদা আমেরিকা, তাহলে আপনি লাদেনকে ঘৃণা করেন না কেন? একটা মুসলমান পাবেন যে লাদেনকে ঘৃণা করে? বাংলাদেশে একটা মুসলমান আমাকে দেখেন। ভাই আমার কি মনে হয় জানেন, আমার কাছে কিছু ভিডিও আছে বিভিন্ন স্কুলে গ্রামের দিকে পতাকা। আমার মনে হয় জানেন 1 মাসের ভিতরে আপনি ঢাকা শহর এবং চট্টগ্রাম শহরে বিভিন্ন স্কুল, কলেজ যে আপনি এই পতাকা ঝুলতে দেখবেন, জাতীয় পতাকার উপর। না রাশেদ হায়দার ভাই একটু
ভাই জি। এই পতাকা যেটা বলছেন কালেমার পতাকা, আমি মনে করি না যে এটা খারাপ, বাট এটা কি মেসেজ দিচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যায়। মেসেজে আসলে আপনার টার্গেটটা কালেমার কি, পতাকা আমি এটা পতাকা তো দিতে পারেন না। আপনি কালামের পতাকা, এটা অবশ্যই খারাপ। আপনি কেন উড়াবেন? আমাকে বলেন আগে কেন উড়াবেন? অন্য পতাকা উড়ান না কেন? এটা কেন এটা আপনি উড়ান? এটা অবশ্যই খারাপ। বাংলাদেশ তো সেকুলার না, দেশ। আ- বাংলাদেশ তো সবার সবার আমি জানতে বাংলাদেশ। চাচ্ছি যেটা আমি 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 যেটা বলতে চাচ্ছি সেটা হলো কালেমার খচিত বা ক্যালিওগ্রাফি ওকে ফাইন, কেউ যদি তার বাড়ির সামনে রাখে, ঘরের ভিতরে রাখে, আমার কোনো সমস্যা নেই, বাট এখন কিন্তু যে কিন্তু যারা এটা এটা যেটা বলছেন যারা শোয়েব করতেছে, চৌধুরী, না না যেটা না, ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়াটাতে কি মেসেজ যাচ্ছে? যারা এটা করতেছে কালামের পতাকা, তারা তো আর্জেন্টিনার পতাকার বিরুদ্ধে এটা এস্টাবলিশ করেছে। তারা ব্রাজিলের পতাকার বিরুদ্ধে এটা এস্টাবলিশ করতেছে। কয়দিন পরে বাংলাদেশের পতাকার বিরুদ্ধে এটা এস্টাবলিশ, এটা অবশ্যই ভালো না, প্রশ্নই আসে না। এটাতে নিজস্ব তাদের এজেন্ডা আছে। যেমন এই যে দেখেন, যখন এই জুলাই সন্ত্রাসী আন্দোলন করলো, কি বললো? মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, বলে নাই স্লোগান এগুলো? স্লোগান দিয়ে পরে কি করছে? এখন 32 নম্বর ভাঙ্গে আর জয় বাংলা স্লোগান দিলে পিটায়। তাই কালেমার পতাকা মানে নিয়ে আসছে বাংলা। ফরিদ ভাই যেটা বলতে চাচ্ছেন যে যে পতাকাটা এখন আমরা সাদা দেখছি সেটা কদিন পর জি জি, এই তো 25-24 আন্দোলনের সময়ও কালো পতাকা আমরা দেখেছি। এখন এটা এখনো নিয়ে সমালোচনা হওয়ার পর এই পতাকাটা এখন সাদা হয়েছে, এটা জি, কদিন পরে জি, কালো বা সবুজ হয়ে যাবে। সবুজ না, দেখাবে। অলরেডি কালো আছে। আমি তো বললাম যে কালো যে বানায় বানায় যে পাঠাচ্ছে সবুজটা সবাই হচ্ছে এখন কালো। হামাসের আর কালোটা আইএসএ হচ্ছে দেশ আপনার আল কায়েদা। জি, দেশে আপনি যেটা খারাপ। বলছেন কালেমার পতাকা খুব ভালো, আপনার আমিও মানি, কিন্তু কাটিং কালার সব যদি আপনার সন্ত্রাসীদের মতো হয় তখন খারাপ। আপনি না না হুজুরের না না, মাইয়া বিয়ে করলেন বড় শখ। আমি আবারও দ্বিমত করি। কালামার পতাকা আপনি, আপনি হিন্দুদের না পতাকা ফরিদ ভাই, আপনি একজন হুজুরের মাইয়া বিয়ে করলেন, যে মেয়ে দেখতে শুধু খুব সুন্দর খুব সৎ, এখন আপনি বিয়ে করে যেদিন আনলেন সেই দিনই রাইতে মাইয়া কইলো যে আসো আমরা জিহাদের জন্য প্রস্তুত, বোম লাগাই আছে, চলো জি আমরা ফিরতে যাই দুজন। জি জি জি, বুঝলো? এই যে এটাই এখন কথা। আপনারা দেখাইতেছে কালেমার পতাকা, কয়দিন পরে এই পতাকাই কবে যে আসো জিহাদে অংশগ্রহণ করো। এটা তাদের আল তাকিয়া, এটা কি ইসলামের ভাষায় বলে আল তাকিয়া? এটা হলো হ্যাঁ, প্রতারণা, মুনাফিকি। আপনাকে দেখাবে একটা, পরে করবে আরেকটা। এটা আমরা জানি। ওই এবং যে আপনার এই যে ব্যারিস্টার একটা আছে না জামাতের, হুম, উনি কোরআনের এক আয়াতের অপব্যাখ্যা দিলেন না এই যে 2 দিন আগে, জি। কি একটা জানি পয়রা কইলেন যে আমাদের তামান্না জিহাদ করে মৃত্যুবরণ করা, ওই রকম। ও মরবে না, ও মরবে না, ও মারাবে মাদ্রাসার এতিম পোলা, ও নিজে মরবে না। গোলাম আজমের পোলা মরে, নিজামীর পোলা এসে মরে, সাইদির পোলা মরে, ওই মাদ্রাসার এতিম বাচ্চা পোলা পান্ডা বম টুম বাইন্ধে নিয়ে বম চিত্তরে নিয়ামত এটাই করবে। 560টা বোমা ফুটাতে যেই যা হয়েছিল 2001-06, তার চেয়ে বেশি অঘটন ঘটাবে এই পতাকা দিয়ে, দেখে থাকেন। এবং এখানে তারা একটা কৌশল নিয়েছে যে এই পতাকা আনলে তো কেউ কিছু বলবে না। ইসলামের পতাকা, যে সেনা প্রধান কেবল দাঁড়িয়ে রাখতেছে, নৌবাহিনী প্রধান দাঁড়িয়ে রাখতেছে, বিমান বাহিনী বাদ রাখছে, বিমান বাহিনী রেখেছে, নৌবাহিনী প্রধান দাঁড়িয়ে রাখা বাদ রাখছে। কয়দিন পরে বোঝা যাবে এই দেশের মানুষের প্ল্যান। হেদের ওস্তাদ আসিফ মনির দাঁড়িয়ে রাখে নাই। জি জি, ওটা আবার রাখে নাই। আসল লোক কিন্তু দাঁড়িয়ে রাখে নাই। শাহবাজ 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 কিন্তু দাঁড়িয়ে রাখে না। পাকিস্তানের যে শাহবাজ শরীফ দাঁড়িয়ে রাখে না, ঠিক আছে? একজনও কিন্তু দাঁড়িয়ে রাখে না, আমরা দেখেছি। তো এগুলো দেখতে থাকেন সামনে কি ঘটে। তবে ওই যে বললাম, সুখে থাকতে ভূতে খেলে। আরেকটা কথা আবারও একটু যুক্ত করতে চাই। আপনি বললেন ওটা আপনার মুসলমানের কালেমা, ইসলামের কালেমা আপনি রাখবেন। হিন্দুদের কালেমার, হিন্দুদের পতাকা নাই, ওটা টানাইতে দিবেন? আজকে যদি কোনো হিন্দু কোনো জায়গায় যদি 10টা পতাকা টানাইতো, আপনি তো গ্রামের পর গ্রাম জ্বালাই দিতেন। আরে তখন দিছে না ভাই, এই যে না, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গোপালগঞ্জ, সিরাজগঞ্জ বা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় এই কালেমার পতাকা আপনি বাইন্ধে দিচ্ছেন ব্রিজে, স্কুলে আশেপাশে। আপনি হিন্দুদের পতাকা টানাইতে দিবেন? একটা পতাকা টানাইতে দিবেন আপনি? বললেন তো খুব যে ধর্মের দেন না। খ্রিস্টানদেরও পতাকা আছে, টানাইতে দিবেন আপনি? হিন্দুরা কালকে যদি এরকম 100 জায়গায় পতাকা টানে, আপনি বলেন যে এই যে বাংলাদেশের এই হিন্দুস্তান জি, অখণ্ড ভারত। কেন ভাই 15 কোটি বাড়াবে? গোটা 30, 32, 35 কোটি যা আছে সব বাংলাদেশে পাঠাই দাও, আর কিসের এখানে যে হিন্দু আছে সব বাইন্দা পাঠাই দাও ভারতে। শান্তি শান্তি, অসুবিধা কি? আর কোনো ঝামেলা নাই। ইসলাম কায়েম হয়ে যাবে? হ্যাঁ, ইসলাম কায়েম হয়ে যাবে। হ্যাঁ, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। সুতরাং কারবালা ঘটাই দাও। हर कार लेकिन हर कारबाला पे मरता है, मरते हैं खुद मुसलमान है। হ্যাঁ। না, কারণ ইসলাম তো কারবালা না হলে জিন্দা হইতে পারে না, কারণ ইসলাম সবসময় মুর্দা, কারবালা হইনি, সবসময় মুর্দা। কারবালা লাগে জিন্দা হইতে, জিন্দা হইতে নইলে হয়নি। না হইলে হয় না। সুতরাং পাঠাই দেন ভাই। কত 1 কোটি হবে বাংলাদেশে হিন্দু? 1 কোটি 20 লাখ 15 লাখ 1 এরকম। কোটি 20 লাখ, তারপর সেকুলার আছে মনে হয় 2-4 কোটি। তো ধরেন না 5-7 কোটি, সব পাঠাই দাও ভারতে। আর ওই 35 কোটি এগুলার আনো বাংলাদেশে। আর ওই 35 কোটির সহায় সম্পদ যা আছে এগুলা সবই যে বাংলাদেশ থেকে এখন যেগুলা যাবে এদের দিয়া দাও, সোজা হিসাব ভাই।
আপনি এত টেনশন করেন কেন? ভারতের দেশ মুসলমান বিষয় না। ভারতের মুসলমান জামাল পীরা পাগলা ডিমের আলি 3টাই কিনে 5টাই বেশি, তাতে কি আমরা শাহজালালের মতো যাই নামাজ বিছে আর বঙ্গোপসাগরে বাড়িঘর বানাই ফেলবো? কি বলেন আপনি? এই দেশের অসুবিধা কি আছে? এই দেশে ওই যে আমির হানজালা পীরজাদা আছে, চরমনায়ের পীর আছে, এরা শুধু ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে বঙ্গোপসাগরে জমি জমা। শোনেন শোনেন, এটা জিন্নার মতখোর জিন্নার। জিন্না, নেহরু আর কমিউনিস্টরা এই কাজ করছে। কংগ্রেস আর কমিউনিস্ট পার্টি এই কাজটা, এই বদমাইশিটা করেছে। তারা এই কাজগুলো করেছে। এখানে আমি এই জন্যই তো বলেছি, সত্যি সত্যি যদি এই যে আমার যে জাহাঙ্গীরনগরের জিএস আমার ভাবির পোলা যে কথা বলেছে, সত্যি সত্যি যদি ভারতে হিন্দুগুলো থেকে যে তার মুসলমান চলে আসতো দুই পাকিস্তানে, মানে বর্তমান দুই পাকিস্তান, তাহলে তো এখনই তো আমরা 1 কোটি কামলা দিতে যাই, তখন তো বাংলাদেশ পাকিস্তানের সব লোকই কামলা দেওয়ার জন্য ভারতে ছুটতাম আমেরিকা যাওয়া বাদ দিয়ে। তাছাড়া যদি মুসলমানদের যদি সত্যি সত্যি বের করে দিত, মানে যাইতো 47-এর চেতনায়, যদিও 47-এর চেতনাধারী মুসলমান গুলো হয় কংগ্রেসে ঢুকেছে, না হয় কমিউনিস্ট হয়ে গেছে, এটা আরেক বাটপারি। যদি সত্যি মুসলমান শূন্য হয়ে যেত ভারত, তাহলে ভারত আজকে ইউরোপ হয়ে যেত, ইউরোপের মতো শক্তিশালী অর্থনৈতিক দেশ। এখনই তো এমনি 3, 4, 5 নম্বর হয়ে গেছে, তখন ইউরোপের মতো দেশ হয়ে যেত। এটা ভারতের জন্য দুর্ভাগ্য, আমার ধারণা আর কি। আর ভাঙছে তো ভারত, পাকিস্তান তো সৃষ্টি হয়েছে, স্বাধীন হয়েছে পাকিস্তান, ভারত তো স্বাধীন হয় নাই, ভারত তো টুকরা হয়েছে, ভারত ভেঙে ফেলা হয়েছে এবং পরিকল্পিত ভাবেই ব্রিটিশরা এই কাজগুলো করেছে, যাতে এই দেশে তো ভারতবর্ষ যে ভারতবর্ষ বর্ষ ছিল না। টুকরা করে, এটা পরিকল্পিত ভাবে টুকরা করা হয়েছে। এখনো ভারতকে টুকরা করার জন্য এখনো পরিকল্পনা করা হচ্ছে, এখনো ভারতের জন্য মাথা ব্যথা। শুনেন, ভারতের এত অত্যাচার, এত নির্যাতন, এত ঝামেলা, ভারতের ভিতরে পৃথিবীতে সবচেয়ে বেশি দেশ বিরোধী মানুষ বাস করে ভারতে। আমি বলবো না কোন সম্প্রদায় বা কোন রাজনৈতিক দল বা কোন গোষ্ঠী, সেটা আমার বলার অধিকার নেই, কিন্তু সমাজদার গেলে ইশারা বিকাফি। ভারতের বিরুদ্ধে সারা পৃথিবীতে বাংলাদেশ আর ভারত ছাড়া কোথাও এত দেশ বিরোধী মানুষ আপনি পাবেন না। একমাত্র ভারত আর বাংলাদেশে পাবেন নিজের দেশের বিরুদ্ধে যারা কাজ করে। পৃথিবীতে এই 2টা দেশই সম্ভব, আর কোথাও না, পৃথিবীতে কোথাও আপনি খুঁজে পাবেন না। ভারত এখন যে ঠিক আছে, এটি তো আমার কাছে বিষয়। অনেকে বলে যে ভারত ভাঙে না কেন, বলে আর ভাই ঠিক আছে, এটি তো বিষয়। কারণ ভারত এতগুলো, মানে আপনি আপনার ঘরে সাপ, বিচ্ছু, গোখরা সাপ, অজগর সাপ নিয়ে বাস করতেছেন, আপনার এখনো গিলা খায় নাই, এটাই তো অবাক করার বিষয়। তবে 47-এর চেতনা হিন্দুদের ঠকানো হয়েছে, মুসলমানরা জিতেছিল। মুসলমানরা এই জন্য স্লোগান দেয় যে যে হাত মে বিড়ি মুহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, ওটা 47 নিয়ে গেছে। তারপরে জিন্না ভারতীয় মুসলমানদের বলে দিছে, তোমরা এখন স্লোগান দাও যে লড়কে লিয়া পাকিস্তান হাসকে লেঙ্গে হিন্দুস্তান। সেই জন্য মুসলমানরা বসে আছে। এটা আমার কথা না, এটা জিন্নার কথা, তাই আপনাদের এটা জানাইলাম। এটা ভারতের মুসলমানদের কথা, যেটা আমার কোনো বক্তব্য না। নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেই ভেবেছেন যে 28 তারিখ থেকে ভিসা চালু হয়ে গেল, দীনেশ ত্রিবেদীকে পূর্ণ মন্ত্রিত্বে মর্যাদা দেওয়া হলো। আসলে ভারত চাইছেটা কি? ভারত কি দমে গেল? বাংলাদেশের কূটনীতির কাছে ভারতবর্ষ কি নিচু হয়ে গেল? অনেকেই এই প্রশ্নটা করেছেন, এর উপরে অনেকে ভিডিও করছেন। আজকে আমি কাগজে বেরোনো কিছু তথ্য আপনাদের সামনে উপস্থিত করছি, তাহলে যাকে বলে দুধ কা দুধ পানি কা পানি, মানে জলের মতো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এবং রংপুর সম্পর্কে আমি যা বলেছিলাম সেটারও কিন্তু এর মধ্যে সম্পর্কটা রয়েছে। এখন কেমন ভাবে সম্পর্কটা স্থাপিত হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। আমি আগে খবরটা পড়ি, আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি। পূর্ণমন্ত্রীর মর্যাদা ঢাকার হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে। লেখা হচ্ছে 25শে জুন চিরাচরিত কূটনৈতিক প্রথা থেকে সরে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া রাজ্যসভার সদস্য তথা রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠিয়ে চমক তৈরি করেছিল মোদী সরকার। আর আজ সেই চমককে আরো বাড়িয়ে তার পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়া সমমর্যাদা দেওয়া হলো। এ বিষয়ে আজ দীনেশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অশেষ কৃতজ্ঞ। এদিনই এক সাংবাদিক বৈঠক করে দীনেশ ত্রিবেদী ঘোষণা করেছেন আগামী 28শে জুন থেকে ভারতীয় পর্যটন ভিসা দেওয়ার কাজ শুরু হবে। এবং এই যে সমমর্যাদার একটা দেওয়া হলো, সেটা দেওয়া হলো কেন? প্রাক্তন বর্ষিয়ান কূটনীতিক রনেন সেন তার একটা সূক্ষ্ম ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যার ওপরে ভারতবর্ষ তো কিছু বলবে না, এই শুধু নরেন্দ্র মোদীর সরকার তো কিছুই বলবে না। সেই ব্যাখ্যার ওপরে কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গিয়েছে। উনি বর্ষিয়ান কূটনীতিক রনেন সেন,
উনি বলছেন প্রাক্তন কূটনৈতিক রনেন সেনের কথায় এই মর্যাদা দেওয়ার ফলে একদিকে ভারতীয় হাই কমিশনার দেশের ভেতরের সরকার, মানে এখন বাংলাদেশ সরকার এবং শাসক দলের কাছে পৌঁছানো সহজ হবে। বাংলাদেশের মতো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার্থে যা রাজনৈতিকভাবে ভীষণ জরুরি। পাশাপাশি বাংলাদেশকে বার্তা দেওয়া যাবে যে এই হাই কমিশনের উপরে তাদের পূর্ণ আস্থা রয়েছে। তাকে টপকে ঢাকা কথায় কথায় নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করা যাবে না। এর ফলে কাজের গতি আসবে। রনেনবাবু জানান, প্রোটোকল অনুযায়ী যে কোনো হাই কমিশনার বা রাষ্ট্রদূতের মর্যাদা পূর্ণমন্ত্রীর ঠিক পরে এবং স্বাধীন দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী ঠিক ওপরে, মানে মধ্যবর্তী পর্যায়ে। তবে তিনি এটাও মনে করেন যে প্রোটোকল মর্যাদা বাড়িয়ে সরাসরি কূটনৈতিক ফায়দা তোলা যায়, বিষয়টি সবসময় এমন নয়। ব্যক্তিগত সম্পর্ক, যোগাযোগের মূল্য আছে। তার মানে রনেন সেনকে যদি আপনি তার বক্তব্যকে ব্যাখ্যা করেন, তাহলে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই যে কথায় কথায় দিল্লি দৌড়ানো, দিল্লির সঙ্গে যোগাযোগ স্থাপন, সেটা আর ভারত করবে না। তাই তাকে পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়ে দিয়েছে, যে উনি যা মনে করবেন সেটাই হবে, আপনার বারবার দৌড়ে আসার দরকার নেই। তার মানে একটা সুতোর দড়ি ব্রিজ একটা বেঁধে দিল ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে। ভারত সরকার মানে খুব প্রয়োজন না পড়লে, উনি যদি অনুমতি না দেন, তাহলে দিল্লিতে আসার কোনো প্রয়োজন নেই, যা করার উনিই করবেন। এটা হচ্ছে পরিষ্কার বার্তা। এবার আসি আর একটা নতুন প্রসঙ্গে, সেটা হচ্ছে পাসপোর্টের নতুন নিয়ম বদল হয়েছে। সে নিয়মে একটা অদ্ভুত ব্যাখ্যা দেওয়া হয়েছে, মানে কিভাবে রংপুরের দিকে যাচ্ছে আমি সেটাই বলছি আর কি। পাসপোর্টে যে নতুন ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটা, পাসপোর্ট এবং নাগরিকত্ব। পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়। কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা, পাসপোর্ট কোনোদিনই নাগরিকত্বের প্রমাণ ছিল না, বিদেশি যাতায়াতের প্রয়োজনীয় নথি ছিল। কোনো নির্দিষ্ট একটি নথি, তাহলে নাগরিকত্বের প্রমাণ কি? কোনো একটি নির্দিষ্ট নথি দিয়ে নাগরিকত্বের প্রমাণ হয় না। নাগরিকত্ব ঠিক হয় 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী। 5 রকম ভাবে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়: জন্মসূত্রে, উত্তরাধিকার সূত্রে, নাগরিক হিসেবে নথিবদ্ধ করে, টানা 12 বছর দেশে থাকলে এবং ভারতের দখলে আসা, ভালো করে শুনবেন, ভারতের দখলে আসা কোনো এলাকার বাসিন্দা হলে সে নাগরিকত্ব পাবে। এবার আমাকে বলুন, 1947 সাল থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষ কোন দেশের কোন এলাকা দখল করেছে? এখনো পর্যন্ত পিওজেকে কিন্তু হাত দেয়নি ভারত। তাহলে এলাকা দখলের প্রশ্ন এলো কেন? এবং তার আগে তড়িঘড়ি ওইটাকে, পাসপোর্টের নিয়মটাকে বদলে দিয়ে জুড়ে দেওয়া হলো যে কোনো দখলীকৃত এলাকার বাসিন্দা হলে সেও নাগরিকত্ব পাবে এবং সেও পাসপোর্ট পাবে। অর্থাৎ ভারতবর্ষ নাগরিকত্বের দিকে আস্তে আস্তে এগোচ্ছে, নাগরিকত্ব পরিবর্তনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। যে এলাকা দখল হবে সেই এলাকার বাসিন্দাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে এবং তাকে বৈধ নাগরিক হিসেবে ধরে নিয়ে তাকে পাসপোর্টটি দেওয়া হবে। এইবার আসুন, আমি যে বারবার বলছিলাম আপনাদের যে গোর্খা ব্যাটালিয়ান পৌঁছে গেছে, আমাকে নানানভাবে ব্যাখ্যা করা হয়। অনেকেই আমাকে বলেন, দাদা এবার তো থামেন, কিন্তু কাগজ তো মিথ্যে কথা বলবে না। আমি মিথ্যে বলতে পারি, কাগজ তো মিথ্যে কথা বলবে না। এবার শুভেন্দু অধিকারীর বক্তব্যটা দেখুন। গোর্খারা আসায়, 2 ব্যাটালিয়ন গোর্খা আসায় তিনি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ